অবশেষে রিমান্ডে মুখ খুলল পাষণ্ড আয়েশা। পুলিশের জেরার মুখে সে যা স্বীকার করেছে তা শুনলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। কোনো অনুশোচনা নেই চোখে পানি, বরং ঠান্ডা মাথায় সে বর্ণনা দিয়েছে কিভাবে মাত্র ২,০০০ টাকার জন্য সে একটি সাজানো গোছানো সংসার তছনছ করে দিয়েছে। পুলিশকে আয়েশা জানিয়েছে সে আগে থেকেই জানতো যে ওই বাসায় তাকে আর রাখা হবে না, তাই সে পরিকল্পনা করেই এসেছিল। বিশ্বাস করা কঠিন, কিন্তু এটাই সত্য। সে বাসা থেকে চাকু নিয়ে এসেছিল শুধুমাত্র তার গৃহকর্ত্রীকে করার উদ্দেশ্যে। আর সবচেয়ে লোমহর্ষক তথ্য হলো, মাকে খুন করার পর যখন ১৫ বছরের মেয়েটি ঘুম থেকে উঠে মাকে বাঁচাতে আসে, তখন এই ডাইনি আয়েশা বিন্দুমাত্র দয়া দেখায়নি। সে সিদ্ধান্ত নেয় কোনো সাক্ষী রাখা যাবে না, তাই ওই অবুঝ কিশোরী নাফিসাকেও সে নির্দয়ভাবে হত্যা করে। করার পর সে ঠান্ডা মাথায় নিজের মাখা কাপড় পাল্টে ওই বাসার স্কুল পড়ুয়া মেয়েটির ইউনিফর্ম গায়ে জড়িয়ে নেয়। ভাবা যায় কতটা ধুরন্ধর হলে একজন মানুষ পর এমন নিখুঁত অভিনয় করে দিনের আলোয় পালিয়ে যেতে পারে। পুলিশি রিমান্ডে বেরিয়ে এসেছে সেই ভয়ঙ্কর চুরির ব্লুপ্রিন্ট। তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আজ আপনাদের শোনাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এখন প্রশ্ন হলো, যে খুনির কোনো নাম ঠিকানা বা ছবি বাড়ির মালিকের কাছে ছিল না, এমনকি সিসিটিভি ফুটেজেও যার মুখ দেখা যাচ্ছিল না, তাকে পুলিশ কিভাবে খুঁজে পেল? পুলিশ যখন পুরোপুরি অন্ধকারে, ঠিক তখন শরীরের ছোট্ট একটা দাগ, হ্যাঁ মাত্র একটা পোড়া দাগ ধরিয়ে দিল এই ভয়ঙ্কর খুনিকে। মোহাম্মদপুরের এই লোমহর্ষক জোড়া খুনের নেপথ্যে আসলে কি ঘটেছিল? কিভাবে পুলিশ সেই অদৃশ্য খুনিকে জাদুর মতো খুঁজে বের করলো? মূল ঘটনাটি রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের। তারিখ ৮ই ডিসেম্বর ২০২৫, রোজ সোমবার। সকালটা শুরু হয়েছিল আর 10টা সাধারণ দিনের মতোই। গৃহকর্ত্রী লায়লা আফরোজ এবং তার ১৫ বছর বয়সী মেয়ে নাফিসা হয়তো স্বপ্নেও ভাবেননি আজই তাদের জীবনের শেষ সূর্যোদয়। সকাল ৭টা৫১। সিসিটিভি ফুটেজে দেখা যায় এই সময়ে ওই ফ্ল্যাটে প্রবেশ করে গৃহকর্মী আয়েশা, কিন্তু ঢোকার সময় তার হাবভাব ছিল একদম স্বাভাবিক। আর বের হওয়ার সময় সকাল ৯টা৩৫ যখন সে বের হলো, তখন তার পরনে ছিল ওই বাসারি মেয়ে নাফিসার স্কুল ড্রেস, আর পিঠে ছিল ল্যাপটপের ব্যাগ। মাঝখানের এই ১.৫ ঘন্টায় সে ওই ৪ দেয়ালের ভেতর যে নরক নামিয়ে এনেছিল তা কল্পনারও বাইরে। ঘটনা তদন্তে নেমে পুলিশ প্রথমে এক বিশাল ধাঁধায় পড়ে যায়, কারণ এই গৃহকর্মী আয়েশা ওই বাসায় কাজ নিয়েছিল ঘটনার মাত্র ৪ দিন আগে। তার কোনো জাতীয় পরিচয়পত্র বা ছবি বাড়ির মালিক বা ওই বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ড কারো কাছেই ছিল না। এমনকি সিকিউরিটি গার্ড তাকে কাজ দেওয়ার সময় তার নাম ঠিকানাও যাচাই করেনি, রেজিস্ট্রার খাতায় এন্ট্রি করেনি। আয়েশা জানিয়েছিল তার কেউ নেই, সে এতিম এবং অসহায়। তার গলায় ও মুখের এক পাশে পোড়া দাগ আছে। এই শারীরিক ত্রুটির কথা বলে সে মালিকের সহানুভূতি আদায় করে নিয়েছিল। এই আবেগী গল্প শুনিয়ে সে কাজটা বাগিয়ে নেয়, কিন্তু কে জানতো এই অসহায় চেহারার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সাইকোপ্যাথ। তদন্তে পুলিশ জানতে পারে ঘটনার আগের দিন অর্থাৎ রবিবার বাসা থেকে ২,০০০ টাকা চুরি হয়। এই নিয়ে গৃহকর্ত্রী লায়লা আফরোজের সাথে আয়েশার তীব্র কথা কাটাকাটি হয়। লায়লা আফরোজ তাকে শাসান এবং চুরির দায়ে পুলিশে দেওয়ার ভয় দেখান। ব্যাস, এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে আয়েশা। তবে সাধারণ রাগের বশে করা এক জিনিস, আর ঠান্ডা মাথায় পরিকল্পনা করে করা সম্পূর্ণ ভিন্ন জিনিস। আয়েশা কিন্তু রাগের মাথায় তাৎক্ষণিক কিছু করেনি। সে সারা রাত ধরে পরিকল্পনা করে। পরের দিন অর্থাৎ সোমবার সকালে সে যখন কাজে আসে, তখন সে সঙ্গে করে নিয়ে আসে একটি ধারালো সুইচ গিয়ার চাকু। একবার চিন্তা করে দেখুন, একজন গৃহকর্মী ব্যাগে করে চাকু নিয়ে কাজে আসছে, মানে তার উদ্দেশ্যই ছিল করা। সোমবার সকালবেলায় বাসায় ঢুকেই সে আবার ওই টাকা চুরির বিষয় নিয়ে তর্কে জড়ায়। লায়লা আফরোজ যখন ফোন হাতে নিয়ে কাউকে কল করার চেষ্টা করছিলেন বা পুলিশ ডাকার কথা বলছিলেন, ঠিক তখনই আয়েশা তার আসল রূপ ধারণ করে। সে ব্যাগ থেকে চাকু বের করে লায়লা আফরোজকে এলোপাথারি আঘাত করতে শুরু করে। ঠিক সেই সময় পাশের রুমে ঘুমাচ্ছিল মেয়ে নাফিসা। মায়ের আর্তচিৎকার আর ধস্তাধস্তির শব্দে তার ঘুম ভেঙে যায়। সে দৌড়ে আসে মাকে বাঁচাতে। খুনি আয়েশা তখন নাফিসাকেও ছাড়েনি, তাকেও নির্মমভাবে আঘাত করে হত্যা করে।
মা ও মেয়ে দুজনকেই শেষ করে দিয়ে সে বাথরুমে গিয়ে নিজের রক্তমাখা জামা কাপড় পাল্টে ফেলে। এরপর আলমারি খুলে নাফিসার স্কুল ড্রেস বের করে সেটা পরে নেয়, যাতে বের হওয়ার সময় কেউ সন্দেহ না করে। এরপর শান্ত মনে বাসা থেকে ল্যাপটপ, দুটি মোবাইল ফোন এবং কিছু স্বর্ণালংকার ও টাকা নিয়ে বেরিয়ে যায়। পুলিশ যখন ঘটনাস্থলে আসে তাদের হাতে তদন্ত করার মতো কোনো সলিড ক্লু ছিল না। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এক নারী ঢুকছে এবং বের হচ্ছে, কিন্তু মুখ এমনভাবে ওড়না দিয়ে পেঁচানো যে চেহারা বোঝার উপায় নেই। তার কোনো মোবাইল নম্বরও বাসার কারো কাছে ছিল না। তাহলে পুলিশ তাকে ধরল কিভাবে? এখানেই তদন্তকারী কর্মকর্তাদের বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং স্থানীয়দের সাথে কথা বলে একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য পায়। সবাই জানায় ওই কাজের মেয়েটির গলায় এবং মুখের এক পাশে একটি স্পষ্ট পোড়া দাগ ছিল। এই পোড়া দাগই হয়ে ওঠে এই মামলার মোড় ঘুরিয়ে দেওয়ার একমাত্র সূত্র বা ট্রাম্প কার্ড। মোহাম্মদপুর থানা পুলিশ সাথে সাথে তাদের পুরনো রেকর্ড এবং জিডি বুক ঘাঁটতে শুরু করে। তাদের লক্ষ্য ছিল গত 1 বছরের মধ্যে ওই এলাকায় কোনো গৃহকর্মী চুরির দায়ে ধরা পড়েছিল কিনা যার শরীরে এমন পোড়া দাগ আছে। খুঁজতে খুঁজতে তারা পেয়ে যায় এক অবিশ্বাস্য তথ্য। 2025 সালের জুলাই মাসে, অর্থাৎ এই ঘটনার কয়েক মাস আগে, মোহাম্মদপুরেরই হুমায়ুন রোডের একটি বাসায় চুরির ঘটনা ঘটেছিল। সেই চুরির ঘটনায় এক গৃহকর্মীর বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছিল। সে জিডির বিবরণে স্পষ্ট লেখা ছিল অভিযুক্ত গৃহকর্মীর মুখে ও গলায় আগুনের পোড়া দাগ আছে। পুলিশ নিশ্চিত হয় এই সেই আয়েশা। পুলিশ ওই জিডির সূত্র ধরে এগোতে থাকে। সেই সময় ওই গৃহকর্মী, যার নাম আয়েশা, তার একটি মোবাইল নম্বর ওই জিডিতে উল্লেখ ছিল। যদিও বর্তমান ঘটনার সময় আয়েশা কোনো ফোন ব্যবহার করত না বা তার সিমও বন্ধ ছিল, কিন্তু পুলিশ ওই পুরনো নম্বরের সূত্র ধরে প্রযুক্তি ব্যবহার শুরু করে। তারা ওই নম্বরের কল লিস্ট এবং IMEI ট্র্যাকিং শুরু করে। তারা দেখে ওই ফোনটি বা সিমটি বর্তমানে কোথায় বা কার সাথে যোগাযোগ করেছে। তদন্তে জানা যায় ফোনটির ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছিল এবং রাব্বি নামের এক ব্যক্তি সেটা ঠিক করার জন্য মেকানিকের কাছে দিয়েছিল। পুলিশ আরও গভীরে গিয়ে জানতে পারে এই রাব্বি আর কেউ নয়, সে খুনি আয়েশার স্বামী। তদন্তে আরও বেরিয়ে আসে যে এই আয়েশা আসলে একজন পেশাদার চোর। সে বিভিন্ন বাসায় অসহায় সেজে কাজ নেয়ার নাম করে ঢোকে এবং সুযোগ বুঝে চুরি করে পালিয়ে যায়। এর আগেও সে তার নিজের বোনের বাসাতেও চুরি করেছিল, অর্থাৎ চুরি করা তার পুরনো অভ্যাস। কিন্তু এবার সে শুধু চুরি করেই ক্ষান্ত হয়নি, ধরা পড়ার ভয়ে এবং রাগের বশে এমন জঘন্য জোড়া করে বসেছে। আয়েশার পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করে। প্রথমে তারা সাভারের হেমায়েতপুরের আয়েশার মায়ের বাসায় হানা দেয়, কিন্তু সেখানে তাদের পাওয়া যায়নি। আয়েশার মা পুলিশকে জানান তারা সকালে বাসা থেকে বেরিয়ে গেছে এবং কোথায় গেছে তা তিনি জানেন না। এরপর পুলিশ রাব্বির মায়ের বাসাও তল্লাশি করে, কিন্তু সেখানেও কেউ নেই। তারা বুঝতে পারে আয়েশা এবং তার স্বামী ঢাকা ছেড়ে পালিয়েছে। প্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে তাদের অবস্থান বরিশালের দিকে। তারা ঢাকা থেকে লঞ্চ বা বাসে করে গ্রামের বাড়ির দিকে রওনা দিয়েছে। অবশেষে ঘটনার মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যেই পুলিশ তাদের লোকেশন ট্র্যাক করতে সক্ষম হয়। ঝালকাঠি জেলার নলছিটি থানার প্রত্যন্ত এক গ্রাম চরকয়রা। সেখানে রাব্বির দাদা বাড়ি। ঢাকা থেকে পুলিশের একটি স্পেশাল টিম দ্রুত সেখানে পৌঁছে যায়। বুধবার দুপুরে ওই বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আয়েশা এবং তার স্বামী রাব্বিকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় সেই চুরি যাওয়া ল্যাপটপ এবং অন্যান্য মালামাল। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা পুলিশের কাছে সব স্বীকার করেছে। সে জানিয়েছে পর সে রক্তমাখা কাপড়, ছুরি এবং চুরি করা একটি মোবাইল ফোন সিংগাইর ব্রিজের ওপর থেকে নদীতে ফেলে দিয়েছে, যাতে কোনো প্রমাণ না থাকে। তার স্বামী রাব্বি তাকে ঢাকা থেকে পালাতে সাহায্য করেছিল। আয়েশার দেয়া তথ্য মতে সে ছোটবেলায় মায়ের সাথে রাগ করে নিজের গায়ে আগুন দিয়েছিল, যার কারণে তার শরীরে ওই পোড়া দাগটি হয়। আর বিধাতার কি বিচার দেখুন, যে পোড়া দাগের গল্প শুনিয়ে সে মানুষের সহানুভূতি আদায় করে কাজ নিত, সেই পোড়া দাগই শেষ পর্যন্ত তাকে ধরিয়ে দিল। এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমরা কতটা অসচেতন। মাত্র 4 দিন আগে আসা এক অচেনা মানুষকে আমরা আমাদের অন্দরমহলে, আমাদের বেডরুমে ঢুকতে দিচ্ছি। তার নাম জানি না, গ্রামের বাড়ি জানি না, NID কার্ড নেই, শুধু মুখের কথায় বিশ্বাস করে তাকে কাজ দিচ্ছি। আর এর পরিণাম হচ্ছে ভয়াবহ। আজ হয়তো লাইলা আফরোজ এবং কিশোরী নাফিসা বেঁচে থাকতেন যদি ওই বাসার দারোয়ান বা বাসার কেউ আয়েশার NID কার্ড চাইতেন এবং তার ছবি তুলে রাখতেন। অপরাধীরা কিন্তু এই সুযোগটাই নেয়। তারা জানে ঢাকা শহরের মানুষ ব্যস্ত, তারা অত খোঁজ খবর নেয় না।
পুলিশের জিজ্ঞাসাবাদে আরও জানা গেছে, আয়েশা শুধু এই বাসাতেই নয়, এর আগেও একাধিক বাসায় চুরি করেছে। সে মূলত টার্গেট করত এমন বাসা যেখানে মানুষ কম বা নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। মোহাম্মদপুরের এই ঘটনা আবারও প্রমাণ করল যে গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন এবং তথ্য থানায় জমা দেওয়াটা কতটা জরুরি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি বারবার এই বিষয়ে সতর্ক করে আসছে, কিন্তু আমরা সাধারণ মানুষরা অনেক সময়ই অলসতা করে তথ্য সংগ্রহ করি না। এই কেসটিতে পুলিশের ভূমিকাও ছিল অত্যন্ত প্রশংসনীয়। আয়েশা এতটাই চতুর ছিল যে সে পালানোর সময় নিজের মোবাইল ব্যবহার করেনি, চেহারা ঢেকে রেখেছিল, এমনকি ভিকটিমের কাপড় পরে ছদ্মবেশ নিয়েছিল। সাধারণ দৃষ্টিতে এটি ছিল একটি ক্লুলেস ক্রাইম, কিন্তু অপরাধী যতই চালাক হোক, সে কোনো না কোনো চিহ্ন রেখে যায়। এখানে সেই চিহ্ন ছিল তার পোড়া দাগ এবং তার অপরাধের পুরনো ইতিহাস বা পূর্বের জিডি। আদালতে ইতিমধ্যে আয়েশাকে 6 দিন এবং তার স্বামী রাব্বিকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তদন্ত চলছে, হয়তো আরও অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে। কিন্তু যে 2টি প্রাণ ঝরে গেল তা আর কোনোদিন ফিরে আসবে না। 15 বছরের কিশোরী নাফিসার কি দোষ ছিল? সে শুধু তার মাকে বাঁচাতে চেয়েছিল। তার স্বপ্ন, তার ভবিষ্যৎ সবকিছু এক নিমিষেই শেষ হয়ে গেল এক পাষণ্ড নারীর হাতে। আমাদের আজকের এই বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো? এই ঘটনা থেকে কি আমরা শিক্ষা নিতে পারি? আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সাথে, যাতে সবাই সচেতন হতে পারে এবং আর কোনো নাফিসাকে এভাবে প্রাণ দিতে না হয়।